খুবই ইম্পর্টেন্ট রোল, সেটা বর্তমানে 2025-এ বা এআই ওয়ার্ল্ডে এটা অনেক ভাইটাল একটা রোল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সো আমার যে ভিউয়ার্সরা আছেন অনেকে আমাকে একটা কোয়েশ্চেন খুবই ফ্রিকোয়েন্টলি করেন, সেটা হচ্ছে যে তারা বলতে চাচ্ছেন যে অনেকে প্রোগ্রামিংয়ে তারা খুব একটা বেশি পারদর্শী না এবং অনেকের বেসিক বা সলিড ফাউন্ডেশন নাই প্রোগ্রামিংয়ের। এবং তাছাড়া আমার নিজের দেখা অনেক ক্ষেত্রে আমি এটা দেখতে পেরেছি যে আমার অনেক ফ্রেন্ডসরা ছিল, তারা প্রোগ্রামিংয়ে খুব একটা বেশি ইন্টারেস্টেড পাইতো না, তারা হয়তো ডিফারেন্ট আদার কনসেপ্টসগুলো নিয়ে ঘাটাঘাটি করতো। সো আমার অনেক ভিউয়ার্সরা এটা ফিল করছে যে তারা হয়তো এখন কীভাবে ফিল্ডে এন্টার করতে পারে, যেহেতু তাদের অনেকের প্রোগ্রামিংয়ের কনসেপ্ট খুব একটা বেশি ভালো না এবং ইনফ্যাক্ট অনেকে লাইকও করে না প্রোগ্রামিং করতে, কম্পিটিটিভ প্রোগ্রামিং অনেক কাছে পছন্দ না। সো আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই যারা প্রোগ্রামিংয়ের কোনো বেসিক ফাউন্ডেশনটা গড়ে তুলতে পারেন নাই এবং যাদের ব্যাপারটা ভালো লাগে না আসলে প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো। সো তাদের জন্য আজকের ভিডিওটা। সো লেটস গেট স্টার্টেড নাও। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসলে পুরোটাই যে প্রোগ্রামিংয়ের উপর চলে তা কিন্তু না, এটা আপনারা অনেকেই মোটামুটি জানেন মিনওয়াইল, এবং অনেকে বুঝেও গেছেন যে জিনিসটা যে সব কিছু যে কোডিংয়ের ওপর বেস করে কিন্তু চলে না। কারণ আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করতে হলে প্রথমত আপনার কিছু জিনিস অনেক ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি যখন সফটওয়্যারটা বানাবেন আসলে কিসের উপর ভিত্তি করে আপনি সফটওয়্যারটা ডেভেলপ করবেন? আপনার একটা ক্লায়েন্ট থাকবে, অর্থাৎ ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্টস থাকবে, তাই না? সো রিকোয়ারমেন্টগুলো কিন্তু ইনিশিয়ালি ক্লিয়ার আউট করা লাগে, অর্থাৎ কিছু জিনিস ভেগ থাকে, কিছু জিনিস অ্যাবস্ট্র্যাক্ট থাকে, ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে নিজেও শিওর থাকে না যে আসলে সে কী বানাতে চায়। সো এইগুলো কিন্তু আগে ক্লিয়ার আউট করা লাগে, সর্ট আউট করা লাগে, করে দেন কিন্তু যখন আমরা ফাইনালি অ্যাপ্লিকেশনটা বানিয়ে ডিপ্লয় করি সেটা কিন্তু খুবই পরের স্টেপ, অনেক পরের স্টেপ আসলে সত্যি কথা বলতে গেলে। সো চলুন আমরা প্রথমে শুরু করি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা এসডিএলসির কিছু প্রিন্সিপাল নিয়ে আপনাদের সামনে আমি ডিসকাস করি। সো এসডিএলসি যারা জানেন সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য কিছু স্টেপস থাকে বা কয়েকটা ফেজেস থাকে। সো সেগুলো হচ্ছে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, প্ল্যানিং, ডিজাইনিং অ্যান্ড প্রোটোটাইপিং, ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড মেনটেন্যান্স। সো টোটালি যে 7টা স্টেপ আছে, সো আপনি যেই সফটওয়্যার ডেভেলপ করেন না কেন প্রফেশনালি অফকোর্স, সো সেই সমস্ত সফটওয়্যার ডেভেলপ করার জন্য আপনার এই 7টা স্টেপের মধ্যে যেতে হয়। সো ইনিশিয়ালি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলতে একটা ক্লায়েন্ট যখন কোনো আপনাকে একটা সফটওয়্যার বানাতে বলবে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে কী হয় জানেন, ক্লায়েন্ট নিজেও শিওর থাকে না যে সে আসলে কী বানাতে চায়। সো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের এই ভেগ আইডিয়াগুলো বা তাদের ভেগ রিকোয়ারমেন্টসগুলো যেগুলো এখন ক্লায়েন্ট নিজেও শিওর না, সেগুলো কিন্তু ক্লিয়ার আউট করা লাগে ক্লায়েন্টের সাথে বসে কথা বলে। সেক্ষেত্রে মাল্টিপলস মিটিং হয়, অনেক ক্ষেত্রে প্ল্যানিং মিটিং হয় অ্যান্ড এভরিথিং। সো এইগুলা কিন্তু অ্যানালাইসিস করার জন্য কিছু মানুষ থাকে, এটা আপনারা জানেন কি না। তারা কিন্তু দেখা যায় যে এই ধরনের জিনিসগুলো ক্লায়েন্টের সাথে আগে থেকে ডিসকাশন করে ক্লায়েন্ট আসলে কী চায় তার আইডিয়াটা শুনে এবং সেই অনুযায়ী তাকে কিছু সলিউশন প্রপোজ করে। ওকে, দেন সেকেন্ড হচ্ছে প্ল্যানিং। দেন এই যে রিকোয়ারমেন্টসগুলো তখন সর্ট আউট হয়ে যাওয়ার পরে তখন হচ্ছে যে এই পুরো প্রজেক্টটা প্ল্যানিং করা লাগে, এসআরএস ফাইনালাইজ করা হয়, স্কোপ ডকুমেন্টেশন লেখা হয় অ্যান্ড এভরিথিং। সো এই সমস্ত কিছু লেখার জন্য কিন্তু কিছু মানুষ থাকে, তারা কিন্তু ডিরেক্টলি কোড লিখে না, তারা এই ধরনের ডকুমেন্টেশনগুলো প্রিপেয়ার করে, তারপরে রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করে যে স্কোপটা লেখা যায় সেই স্কোপটা লিখে স্কোপটা ক্লায়েন্টের কাছে পাঠানোর জন্য তারপরে ফাইনালাইজ করার অনেক কাজ আছে এখানে। মিনওয়াইল আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করেন তার আগে কিন্তু এগুলো সব কিছু করে ফেলতে হয়। সো সেগুলো করার জন্য কিন্তু কিছু মানুষ থাকে। দেন ডিজাইনিং অ্যান্ড প্রোটোটাইপিং। সো একটা সফটওয়্যার যখন আপনি ডিজাইন করবেন, সো ক্লায়েন্টকে মোস্ট অফ দ্য ক্ষেত্রে কী হয় জানেন, যেহেতু ক্লায়েন্ট একটা আইডিয়া আপনার সাথে শেয়ার করছে, সো সেই আইডিয়াটার উপর বেস করে একটা ওয়্যার ফ্রেম বলেন বা ফিগমাতে একটা মকআপ বানানো হয়, বানিয়ে ক্লায়েন্টকে প্রথমে দেখানো হয়। এটা কিন্তু একদম ইনিশিয়াল স্টেপ। সো এই প্রোটোটাইপটা বা যে মকআপটা বানানো হচ্ছে এটা কিন্তু ক্লায়েন্টরা প্রথমে দেখে এবং দেখে তারা আসলে দেখে যে আমি যেটা চেয়েছিলাম সেই অনুযায়ী এই প্রোটোটাইপটা বা ওয়্যার ফ্রেমটা ডিজাইন করা হয়েছে কিনা, এবং এইখানে একটা ইন্টারেক্টিভ প্রোটোটাইপ ডিজাইন করা হয়। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট বাটনে ক্লিক করে দেখে যে কোন পেজের পরে কোন পেজে যাবে। সো তখন ক্লায়েন্ট যদি সন্তুষ্ট হয় তখন কিন্তু রিকোয়ারমেন্টসটা লক করে দেওয়া হয় এবং এই যে এসআরএস বলেন বা স্কোপ ডকুমেন্টেশন এগুলো কিন্তু ফাইনালাইজ করে ক্লায়েন্টের সাথে একটা ডিল করা হয় যে ইয়েস দ্যাটস দ্য থিং দ্যাট উই আর গোনা ডু ইন দ্য নেক্সট ফেজেস অফ আওয়ার প্রজেক্ট ডেলিভারি। সো এইভাবে কিন্তু সমস্ত জিনিসগুলো ফাইনালাইজ করা হয়। এইটার জন্য কিন্তু কিছু মানুষ থাকে, তারা এই কাজগুলো করে। তারা কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু প্রোগ্রামার না, তারা কিন্তু কোনো কোড লিখে
কিনা, তারা জাস্ট হচ্ছে এই অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপরে প্ল্যানিং অ্যান্ড এভরিথিংগুলো করে থাকে। প্রোটোটাইপের ক্ষেত্রে কিছু কাজ যেটা বললাম অবশ্যই সেটা করা হয়, তারপরে শুরু হয় ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। সো দেন প্রজেক্টটা ফেজ বাই ফেজ ডিফারেন্ট টাইপস অফ মডেলে, সেটা হতে পারে ওয়াটারফল মডেলে, হতে পারে অ্যাজাইল প্রসেসে, হতে পারে ডিফারেন্ট কাইন্ডস অফ মডেল বর্তমানে আমাদের এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে চলে। সো এটা ডিপেন্ড করে আসলে প্রজেক্টটার উপরে, প্রজেক্টটা কীভাবে করা হয়। বাট বর্তমানে সবথেকে পপুলার হচ্ছে যে অ্যাজাইল ম্যাথোডোলজি। ওকে, দেন তার পরবর্তীতে যখন প্রজেক্টটা ডেলিভারি হয়, ফেজ বাই ফেজ হোক বা ওয়াটারফলে একসাথে কমপ্লিটলি প্রজেক্টটাও ডেলিভারি হতে পারে। সো তখন তারপরে হয় টেস্টিং। সো কিছু মানুষ আছে যারা টেস্ট করে প্রজেক্টটা, বুঝছেন। দেন ডিপ্লয়মেন্ট, অর্থাৎ এখন প্রজেক্টটা হয়ে গেছে, সব কিছু আমার রেডি টু শিপ, তখন তো ডিপ্লয় করা লাগবে। কারণ আমরা তো এতদিন ধরেন যে আমি লোকালি আমার কম্পিউটারের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু এটা তো ক্লায়েন্ট, কিন্তু তার নিজস্ব একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, ক্লায়েন্টের একটা সার্ভার থাকতে পারে, তার নিজস্ব ডেটাবেস থাকতে পারে, তার নিজস্ব একটা প্রাইভেট ক্লাউড থাকতে পারে। সো সেইখানে ডেলিভারি করার জন্য আমাদের একটা টিম থাকে যারা এই কাজগুলো করে। সো তারা কিন্তু বেসিক্যালি এই ধরনের কোড লিখে না যে একটা সফটওয়্যার বানানোর কোড, তারা ডেলিভারির জন্য যা যা করা লাগে বা ডিপ্লয়মেন্টের জন্য যা যা করা লাগে তারা কিন্তু সেই কাজগুলো করে। সো সেখানে কিছু মানুষ থাকে। ফাইনালি মেনটেন্যান্স, অর্থাৎ এই যে ইনফ্রাস্ট্রাকচারটা যেখানে পুরো কোডটা ডিপ্লয় করা হলো বা যারা কোড লিখলো তারা কিন্তু পুরো প্রসেসটা অ্যালং দ্য ওয়ে মেনটেইন করে, বুঝছেন। তাহলে কি হলো, এই যে 7টা স্টেপ আমি বললাম, 7টা স্টেপে মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি দেখা গেল, ডিফারেন্ট পজিশনের মানুষ তারা কিন্তু এই প্রজেক্টে কন্ট্রিবিউট করতেছে এবং তারা ডিফারেন্ট কাইন্ড অফ রোলস প্লে করতেছে। সো এই সমস্ত রোলসের উপর ভিত্তি করে আমরা কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের পজিশনস দেখতে পারি বা ডিফারেন্ট কাইন্ডস অফ ওপেনিং আপনারা লক্ষ্য করবেন মার্কেট প্লেসে যখন বা সফটওয়্যার কোম্পানি ক্যারিয়ার পেজে যাবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন এগুলা। সো চলুন আমরা এখন একটু ডিসকাস করি যে এই রোলগুলো আসলে কী ধরনের হতে পারে। সো আপনি যদি প্রোগ্রামিং খুব বেশি একটা ভালো না পারেন সেই ক্ষেত্রে আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রোগ্রামিং ছাড়াও অনেক ধরনের পজিশনস আপনারা দেখতে পাবেন। সো সেই পজিশনগুলো যদি আমি আপনাদের সাথে তুলে ধরি, সেটা হচ্ছে যে প্রথমত ম্যানেজার্স। ওকে, এই যে বললাম না যে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস, তারপরে স্কোপ ডকুমেন্টেশন লেখা, SRS লেখা, প্রজেক্ট ডেলিভারি প্ল্যান করা, প্রত্যেক স্প্রিন্ট অর্গানাইজ করা, স্প্রিন্টের টাস্কগুলো কীভাবে ডেলিভারি হচ্ছে সেইগুলো ফিক্স করা, এই প্রত্যেকটা জিনিসগুলো যে করা হয় সেগুলো কিন্তু কোনো না কোনো ম্যানেজার করে অথবা অ্যানালিস্ট করে। সো সেক্ষেত্রে আপনি দেখবেন যে বিজনেস অ্যানালিস্ট আছে, প্রোডাক্ট অ্যানালিস্ট আছে, প্রোডাক্ট ম্যানেজার, বিজনেস ম্যানেজার, ঠিক আছে, এরকম অনেক ধরনের রোলসের মানুষ থাকে। তারা কিন্তু ডিরেক্টলি কোড লিখে না, বাট প্রজেক্টে কন্ট্রিবিউট করে কিভাবে, তারা প্রজেক্টের মধ্যে এই ধরনের ডিফারেন্ট ওয়েতে কন্ট্রিবিউট করে। দেন ফাইন্যান্স ম্যানেজার থাকতে পারে, তারা দেখে যে প্রজেক্টের ফাইন্যান্সিয়াল স্ট্যাটিস্টিক্সগুলো তারা অবজার্ভ করে, দেন কোথায় কত বেশি ফাইন্যান্স ড্রাইভ করতেছে সেগুলো তারা সব কিছু ফিগার আউট করা ট্রাই করে। দেন ইঞ্জিনিয়ারিং সাইডে থাকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার। সো অনেক ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে একটা অ্যাপ্লিকেশন যখন কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিল্ড করে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে কী হয় যে ক্লায়েন্টের একটা অলরেডি একটা সিস্টেম বা তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে। সো কী হয়, ক্লায়েন্টরা এসে বলে যে তাদের এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে বা তাদের এই ইনফ্রাস্ট্রাকচারের সাথে অ্যাপ্লিকেশনটা সামহাও কানেক্টেড থাকবে। সো তাদের একটা অ্যাপ্লিকেশনের সাথে আমরা কমিউনিকেট করতে হবে আমাদের এই প্রজেক্টটা। সো তখন কি হয়, এই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের এন্ডে কিছু একটা টিম থাকে, তাদের একটা আইটি পিপল থাকে, তাদের সাথে আবার কমিউনিকেট করা লাগে, অনেক ধরনের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সেক্ষেত্রে সলভ করা লাগতে পারে। এই কমিউনিকেশনটা কিন্তু বিজনেস পিপুলরা খুব একটা বেশি বুঝবে না, কারণ বিজনেস পিপুলরা বুঝে ম্যানেজ করা প্রজেক্ট, দেন হচ্ছে ফাইন্যান্সগুলা, কিন্তু এই টেকনিক্যাল জিনিসগুলো ম্যানেজ করার জন্য কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার রোল থাকে, বুঝছেন। সো তারা কী হয়, মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা হচ্ছে সিনিয়র 5 to 6 years প্লাস যারা এক্সপিরিয়েন্স হয়ে যায়, তারা কিন্তু তখন চাইলে এই ধরনের ম্যানেজিং রোলে শিফট করতে পারে এবং তারা তখন হচ্ছে ডেভেলপার ম্যানেজ করে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ম্যানেজ করে, ক্লায়েন্টের ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেমগুলো সলভ করে, ইত্যাদি অনেক ধরনের কাজ তারা করে থাকে। সেকেন্ড হচ্ছে যে ডিজাইনার্স, অর্থাৎ এই যে বললাম ফিগমা বা মকআপ বা ওয়্যারফ্রেম ডিজাইন করা। সো তারা কিন্তু কোনো ধরনের কোড করে না, তারা কী করে, ফিগমা নামের যে টুলটা আছে, যেটা আপনারা অনেকে নাম শুনছেন ইতিমধ্যেই, তারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিফারেন্ট কাইন্ডস অফ মকআপ, তারপরে অনেক ওয়্যারফ্রেম ডিজাইন করে এবং এগুলো ক্লায়েন্টের কাছে কিন্তু ডেলিভারি করে এবং এটা কিন্তু পুরো প্রজেক্টের একটা প্রি রিকুইজিট হিসেবে কাজ করে এবং অ্যালং দ্য প্রসেস এই প্রজেক্টটা যতদিন না ডেলিভারি হচ্ছে এই ফিগমা বা মকআপ ধরেই কিন্তু প্রত্যেকটা ডেভেলপার কিন্তু কাজ করে। অর্থাৎ যে ক্লায়েন্টটা যে ডিজাইনটা চেয়েছে সেই ডিজাইনের উপর ভিত্তি করে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার্সরা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন করে এবং এই বিজনেসটার উপর বা অ্যাপ্লিকেশন ডোমেইনের উপর বেস করে ব্যাক এন্ড ইঞ্জিনিয়াররা কিন্তু কোড লিখে। সো এই কাজটা কিন্তু ইউএক্স ইঞ্জিনিয়াররা করে, যে ইউআই ডিজাইনটা, ইউএক্স ডিজাইন করা। এখন আপনারা অনেকে ভাববেন যে ইউএক্স ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে শুধুমাত্র
শুধুমাত্র একটা ইউআই ডিজাইন করে দেয়া তা কিন্তু না, ইউএক্সের অনেক ধরনের গাইডলাইন্স আছে, এগুলো আলাদাভাবে আপনাকে পড়াশোনা করতে হবে। কারণ মানুষের বিহেভিয়ার কিন্তু একটা প্যাটার্ন আছে, এটা আপনারা অবশ্যই জানেন যে কোন জায়গায় বাটন দিলে মানুষ বেশি কমফোর্টেবলি ক্লিক করবে, কোথায় কী পরিমাণ ডিজাইন এলিমেন্ট থাকলে এটা মানুষের জন্য ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড হবে, একটা অ্যাপ্লিকেশন কীভাবে ডিজাইন করলে এটা মানুষের জন্য এটা বোঝা ইজি হবে। এই ধরনের জিনিসগুলো কিন্তু ইউএক্স ইঞ্জিনিয়াররা অনেক ভালো বোঝে, কীভাবে কী ধরনের কালার প্রোফাইল ইউজ করা যেতে পারে, একটা পেজে কয়টার বেশি ফর্ম ফিল ইউজ করা যাবে না, কয়টার বেশি বাটন ইউজ করা যাবে না, এই পেজটা খুব বেশি বড় হলে এটা কি মাল্টিপল স্টেপার দিয়ে করা উচিত নাকি সিঙ্গেল পেজে করা উচিত। এই ধরনের জিনিসগুলো কিন্তু আপাতত দৃষ্টিতে অনেক ইজি মনে হলেও ইউএক্স ইঞ্জিনিয়াররা কিন্তু এই হিউম্যান বিহেভিয়ার তারা এই ব্যাপারগুলোতে জানে এবং তারা ওইভাবেই কিন্তু ইউএক্সগুলো ডিজাইন করে। এই জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার, বুঝছেন, শুধুমাত্র ডিজাইনার বলা হচ্ছে না এখানে। দেন পরবর্তীতে প্রোগ্রামার। সো আপনার তো অবশ্যই প্রোগ্রামিং থাকবেই, কারণ আপনি একটা অ্যাপ্লিকেশন বানাবেন তখন সেক্ষেত্রে তো আপনার প্রোগ্রামিংয়ের কিছু কনসেপ্টস থাকবে, অর্থাৎ আপনাকে কোড লিখতে হবে। সো ধরেন আপনি এই পেপারটা আমি এখানে স্কিপ করতেছি কারণ আপনি তো আসলে ওইভাবে কোড লিখতে ইন্টারেস্টেড না, কিন্তু একটা জিনিস থাকে আছে এআই ইঞ্জিনিয়ার্স। ওকে, বর্তমানে তো এআই এর যুগ। সো আপনারা যারা আসলে মেশিন লার্নিং নিয়ে ইন্টারেস্টেড বা এআই ডিফারেন্ট কাইন্ডস অফ এজেন্টিক মডেল তারা আপনারা কাজ করতেছেন বা কাজ করতে ইন্টারেস্টেড, তারা কিন্তু এইখানে একটা ভাইটাল রোল প্লে করতে পারেন। কারণ এখন কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশনগুলো আর ক্রাউড অ্যাপ্লিকেশনের মধ্যে সীমাবদ্ধ নাই, এখন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু সামহাও ডেটা ড্রিভেন অ্যাপ্লিকেশন এবং সেখানে কোনো না কোনো একটা এআই মডেল কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। সো যারা আপনার এআই এর প্রতি ইন্টারেস্টেড তারা কিন্তু এই ধরনের এজেন্টিক মডেলগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপরে আপনারা ডিফারেন্ট কাইন্ডস অফ কাস্টম মডেল ট্রেন করতে পারেন। তাছাড়া আপনার ডেটা সায়েন্টিস্ট থাকতে পারে একটা প্রজেক্টে, তারা ডেটা অ্যানালিসিস করতে পারে এবং তার উপর বেস করে প্যাটার্ন ক্রিয়েট করতে পারেন, প্রেডিকশন করতে পারেন। এই ধরনের রোলসও কিন্তু বর্তমানে আছে। সো যারা কোড করতে চান না বাট আপনাদের ক্যারিয়ারটা এআই ইঞ্জিনিয়ারিং পজিশনে বা আছে এলএলএম ইঞ্জিনিয়ার পজিশনে অথবা ডেটা সায়েন্টিস্ট পজিশনে, ওকে, এই ধরনের পজিশনে আপনি নিজেকে শিফট করতে চান আপনার ক্যারিয়ারটাকে, তাহলে কিন্তু তারাও এখানে কাজ করতে পারেন। দেন পরবর্তীতে আপনি একটা অ্যাপ্লিকেশন তো ডিপ্লয় করে ফেললেন, ওকে। সো ডিপ্লয় করার পরে সেটা তো আপনার একটা কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, তাই না, কিউএ করতে হবে। সো এটার জন্য কিউএ ইঞ্জিনিয়ার্সরা আছে এবং তারা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। সো তারা কিন্তু কোনো ধরনের লেটসে কনভেনশনাল কোড করে না, তারা হয়তো অটোমেশনের জন্য অনেক কোড লিখে জাভাস্ক্রিপ্ট দিয়ে, কিন্তু তারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করার জন্য বা ক্রিয়েট করার জন্য যে ধরনের কোড লিখতে হয় তারা কিন্তু সেই ধরনের কোড লিখে না। তারা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ টেস্ট কেস লিখে, তারা অল সর্টস অফ অটোমেশন টুলস নিয়ে কাজ করে, জেমিটার আছে, ঠিক আছে, সেলেনিয়াম আছে, সাইপ্রেস আছে, এই ধরনের অ্যাপ্লিকেশন তারা খুব ভালোভাবে মানে তাদের দক্ষতা আছে, তারা এগুলো দিয়ে তারা অ্যাপ্লিকেশনের লোড টেস্টিং করেন, অটোমেশন টেস্টিং, স্মোক টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, অনেক ধরনের কাজ করে থাকে। সো আপনার ক্যারিয়ারটা আপনি চাইলে এই ধরনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং সাইডেও আপনি আপনার ক্যারিয়ারটা শিফট করতে পারেন। এর পরবর্তীতে একটা খুবই ইম্পর্টেন্ট রোল, সেটা বর্তমানে 2025-এ বা এআই ওয়ার্ল্ডে এটা অনেক ভাইটাল একটা রোল, সেটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং বা ডেভসেকঅপস ইঞ্জিনিয়ার্স। ওকে, আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ডিপ্লয় করি এগুলো কিন্তু সব এখন ক্লাউড রেডি অ্যাপ্লিকেশন। সো এগুলো সবই হচ্ছে ডকারাইজড এবং এগুলো হচ্ছে কুবারনেটিসে অর্কেস্ট্রেটেড অ্যাপ্লিকেশন। সো এইগুলা কিন্তু নর্মালি মোস্ট অফ দ্য ক্ষেত্রে ডেভেলপারদের মধ্যেও এখন একটা বেসিক ডেভঅপস আইডিয়া বা নলেজ থাকে, কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে কী হয়, কোম্পানিতে কিন্তু একটা টিম থাকে, তারা প্ল্যাটফর্ম টিম হিসেবে কাজ করে এবং তারা এই ধরনের ডেভঅপস রিলেটেড কাজগুলো করে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ডকারাইজেশন করা, পাইপলাইন্স ক্রিয়েট করা, অটোমেশন করা, ডিফারেন্ট কাইন্ডস অফ CI/CD টুলস ইন্টিগ্রেট করা, এছাড়া ফাইনালি হচ্ছে অ্যাপ্লিকেশনগুলোকে মেনটেন করা বা ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লয় করা, এই ধরনের কাজগুলো কিন্তু তারা করে থাকে। সো এগুলো মোস্টলি ডেভঅপস ইঞ্জিনিয়ার্স হয়। সো আপনি এই সাইডেও চাইলে নিজেকে আপনার ক্যারিয়ারটাকে মানে গড়ে তুলতে পারেন যে আপনি চাচ্ছেন যে আমি কোড করব না বাট আমি এই ধরনের ডেভঅপস সাইডে কাজ করব। সো যারা প্রোগ্রামিংয়ে খুব বেশি পারদর্শী না তারা চাইলে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং থেকে অনেক বেশি ফোকাসড হতে পারেন, কারণ বর্তমানে কিন্তু এটার চাহিদা অনেক বেশি। এছাড়া প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার আছে, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি স্পেশালিস্ট আছে, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি ডিপ্লয় করছেন সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেনিট্রেশন টেস্টিং করা লাগতে পারে, তাই না, যে কারণ অ্যাপ্লিকেশনটাতে কোনো ভালনারেবিলিটি আছে কি না, অর্থাৎ ধরেন লেটসে আপনার অ্যাপ্লিকেশনটা কোনো ফাইন্যান্স রিলেটেড অ্যাপ্লিকেশন, তো এইটা কিন্তু একটু মানে সিকিউরিটি মেনটেন করা অনেক দরকারি, কারণ আপনার অ্যাপ্লিকেশন যদি কোনো ধরনের গ্লিচ বা কোনো ধরনের ডেটা ব্রিচ হওয়ার চান্স থাকে এটা কিন্তু আপনার কোম্পানির জন্য খুব খারাপ একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে আলটিমেটলি। ওকে, সো নেক্সট বাংলাদেশ
বাংলাদেশে আরেকটা জিনিস খুবই দেখা যায়, সেটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরস। সো যেহেতু আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যে আমরা এগুলো ডিপ্লয় করি, আমাদের কিন্তু অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার থাকে, ঠিক আছে? ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, স্টেজিং, কোয়ালিটি অ্যাসুরেন্স, প্রোডাকশন, দেন ক্লায়েন্টের ডেডিকেটেড ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের প্রচুর ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে। সো প্রত্যেক ইনফ্রাস্ট্রাকচারের জন্য কি হয়, ডেটাবেস কিন্তু ডিফারেন্ট থাকে। সো এই ডেটাবেস যেহেতু মাল্টিপল ডেটাবেস এবং প্রত্যেকটা ডেটাবেসের মধ্যে দেখা যাবে প্রচুর ডেটা, সো এইগুলো ম্যানেজ করার জন্য কিন্তু একটা ডেটাবেস স্পেশালিস্ট বা অ্যাডমিনিস্ট্রেটর থাকে। সো আপনি চাইলে আপনার ক্যারিয়ারটা এই ধরনের ফিল্ডেও স্পেশালাইজেশন ক্রিয়েট করতে পারেন। কিন্তু বর্তমানে এটা বলতে হবে যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরদের কিন্তু চাহিদা বর্তমানে ধীরে কমছে, কারণ এখন আমরা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপার যারা থাকে তারা কিন্তু এই ধরনের কাজগুলো মোস্টলি করে থাকে, ঠিক আছে? কিন্তু ওই যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিনিয়র স্পেশালিস্ট বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্টিল বর্তমানে আমাদের দেশে, এবং তারা এই ধরনের কাজগুলো করে থাকেন। দেন নেক্সট স্টেপ হবে হচ্ছে যে সাপোর্ট স্পেশালিস্ট। সো আপনি যদি কোনো একটা প্রোডাক্ট সেল করেন বা আপনার যদি নিজস্ব একটা প্রোডাক্ট আপনি মার্কেটে নিয়ে আসেন, সেটা যখন মানুষজন কিনবে তারা কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করাটা খুবই স্বাভাবিক। তারা হয়তো অনেক ক্ষেত্রে তাদের আইডিয়া নাই, তারা কীভাবে ইউজ করবে এটা তারা জানে না, তারা বুঝতেছে না যে কী করলে কী হবে। সো অনেক ক্ষেত্রে সহজ যেটা এক্সাম্পল হচ্ছে আপনি আটকিয়ে যাবেন, তাই না? সো আপনি ইউজ করতে গেলে আপনার অনেক ধরনের হার্ডল আসবে। সো এইগুলো সলভ করার জন্য কিন্তু একটা হিউম্যান টাচ দরকার, অর্থাৎ আপনি কথা বলবেন, কারোর সাথে কথা বলে একটা সলিউশন বার করবেন। এই জিনিসগুলোর জন্য কিন্তু সাপোর্ট স্পেশালিস্টরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা কি করে, তারা প্রোডাক্টের নুক অ্যান্ড ক্রানি সব কিছুই জানে। সো যখন ক্লায়েন্ট তাদের সাথে কথা বলে, ক্লায়েন্ট তাদেরকে অনেক কোয়েরিজ করে যে এটা হলে কি হবে, সেটা হলে কি হবে, এটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, এই ধরনের কোয়েরিগুলো করে ক্লায়েন্ট তাদের সমস্ত প্রবলেমগুলো সর্ট আউট করে। সো এই ধরনের হেল্প করার জন্য সাপোর্ট স্পেশালিস্টরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে, এবং বর্তমানে যদি ইন্ডাস্ট্রিতে দেখেন এইরকম একটা ডেডিকেটেড টিম, ঠিক আছে, হাই স্টেক প্রোডাক্টগুলোতে কিন্তু সবসময় ডেডিকেটেড সাপোর্ট টিম থাকে, তারা এই ধরনের কাজগুলো করে থাকে এবং ক্লায়েন্টের সাথে রেগুলার বেসিসে কমিউনিকেট করেন তারা। আপনি চাইলে অবশ্যই নিজেকে একটা সাপোর্ট স্পেশালিস্ট হিসেবে গড়ে তুলতে পারেন, এবং কোম্পানিতে এরকম অনেক পজিশন বা অনেক সার্কুলার আপনারা দেখবেন যে তারা সাপোর্ট স্পেশালিস্ট হায়ার করার চেষ্টা করে। সো আপনি চাইলে এখানে জয়েন করতে পারেন। নেক্সট স্টেপ হচ্ছে GTM স্পেশালিস্ট, হুইচ ইজ গো টু মার্কেট স্পেশালিস্ট। আপনি যে একটা প্রোডাক্ট বানালেন, সেই প্রোডাক্টটা কিন্তু যখন মানুষজন কেন কিনবে বা মানুষজন কীভাবে বুঝবে যে এই প্রোডাক্টটা মার্কেটে এক্সিস্ট করে, সো এইটা করার জন্য কিন্তু আপনার প্রোডাক্টের ভালো একটা SEO স্কোর থাকা লাগে, যাতে এই প্রোডাক্টটা সার্চ করলে গুগলে বা ফেসবুকে ডিফারেন্ট জায়গায় এটা ইজিলি আসতে পারে এবং এইটার আইডিয়াটা ক্লায়েন্টরা বুঝতে পারে। সো এইটা করার জন্য কিন্তু আপনার প্রোডাক্টের ভালো একটা SEO স্কোর দরকার, এবং সেটার জন্য SEO স্পেশালিস্টরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমরা এটা দেখেছি যে আমরা যে সমস্ত প্রোডাক্ট বানিয়েছিলাম, এই প্রোডাক্টগুলো কিন্তু SEO স্কোর ভালো করার জন্য বা কী করলে ভালো হবে, কী ধরনের কিওয়ার্ডস ইউজ করলে ভালো হবে, কী ধরনের ট্যাগ ক্রিয়েট করা লাগবে, কোন ধরনের লিঙ্ক ইনজেক্ট করতে হয় সাইটের মধ্যে, ডিফারেন্ট কাইন্ডস অফ মেট্রিক্স বা অ্যানালিটিক্সগুলোর সাথে ইন্টিগ্রেট করা, এই ধরনের কাজগুলো কিন্তু করে থাকে SEO স্পেশালিস্টরা। তাছাড়া ধরেন একটা প্রোডাক্ট আপনার প্রোডাক্টটা ক্লায়েন্টরা কিনলো, সো এই প্রোডাক্টটা জাস্ট ক্লায়েন্টকে সেল করার জন্য অনেক কিছু থাকে, কিন্তু ক্লায়েন্টের সাথে মাল্টিপল মিটিংস করা লাগে, ক্লায়েন্টকে মাল্টিপল ডেমোস দেওয়া লাগে, ওকে, দেন ফাইনালি কন্ট্রাক্টটা ডান করা হয়। সো এই পুরো জিনিসটা কিন্তু কোনো একটা মার্কেটিং স্পেশালিস্ট ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াসলি করে থাকেন। সো চাইলে আপনি নিজেকে এই ধরনের একটা মার্কেটিং পজিশনে নিজেকে গড়ে তুলতে পারেন, যাতে আপনি কোম্পানিতে এই ধরনের প্রচুর পজিশন দেখবেন এবং তারা কিন্তু হায়ারও করে অ্যাক্টিভলি এই ধরনের পজিশনের জন্য। সো আপনি চাইলে নিজেকে মার্কেটিং স্পেশালিস্ট গড়ে তুলতে পারেন। সো এই ছিল মোটামুটি টোটাল একটা ওভারভিউ আপনাদেরকে আমি যেটা দিলাম, যে প্রোডাক্ট আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইডে আসতে চান বা আপনি যদি এই ফিল্ডে নিজের একটা ক্যারিয়ার করতে চান, বাট আপনি যদি প্রোগ্রামিং না পারেন, তাহলে আপনি এই সমস্ত জবগুলোতে স্পেশালাইজেশন নিজের গঠন করতে পারেন এবং আপনি এই ধরনের পজিশনের জন্য নিজেকে গড়ে তুলতে পারেন এবং অ্যাপ্লাইও করতে পারেন। সো ফাইনালি যদি রিক্যাপ করতে হয়, তাহলে আমি যদি শুরু থেকে বলি, সো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে আপনারা এই সমস্ত পজিশনগুলোর ব্যাপারে আরও নিজেরা একটু গবেষণা করবেন, আপনারা গুগলিং করবেন এবং সার্চ করে আরও আইডিয়া নিলে আপনার জন্য আরও এটা বেটার হবে। সো পজিশনগুলো হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, প্রোডাক্ট অ্যানালিস্ট, প্রোডাক্ট ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, UI/UX ইঞ্জিনিয়ার, AI ইঞ্জিনিয়ার্স, QA ইঞ্জিনিয়ার্স, প্রোডাক্ট অ্যাকসেপ্টেন্স অ্যানালিস্টস, DevOps engineers, DevSecOps engineers, platform engineers, network and security specialists, তারপরে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট,
দেন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরস, সাপোর্ট স্পেশালিস্ট, অ্যান্ড ফাইনালি এসিও অ্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট। সো এই ধরনের পজিশনগুলো কিন্তু আপনার খুব একটা কোড করা লাগবে না, বাট আপনি যে আদার আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলোতে আপনাকে ইনভলভ থাকতে হবে এবং আপনি একটা বেটার প্রোডাক্ট তৈরি করার জন্য ভাইটাল রোল প্লে করবেন। এছাড়া যারা ইউনিভার্সিটিতে আছেন বর্তমানে বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছেন বা ইউনিভার্সিটিতে উঠবেন, তাদের জন্য আমি একটা গাইডলাইন বানিয়েছিলাম, ভিডিও লিঙ্কটা ঠিক এখানে দেওয়া থাকবে, আপনারা এই গাইডলাইনটা ফলো করতে পারেন। এখানে আমি ইউনিভার্সিটির ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ারে কী কী কাজ করা লাগবে সেটার একটা ডিটেইলড পিডিএফ এবং ডকুমেন্টেশন সহ আমি আপনাদেরকে দুইটা ভিডিও মেক করছিলাম। আপনি ওইটা অবশ্যই দেখবেন, দেখলে আপনারা আরও ডিটেইলড আইডিয়া পাবেন যে প্রোগ্রামিং করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কীভাবে যেতে হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আপ আনটিল দেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং যারা কোডিং করেন অবশ্যই কোডিং করতে থাকবেন, কন্টিনিউয়াসলি প্রবলেম সলভ করবেন, লিড কোড করতে থাকবেন। অ্যান্ড ইয়েস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।